এই উপদেষ্টার দায়িত্বটা চলে যাবার পরে আপনি কোন জিনিসটা সবচাইতে বেশি মিস করবেন? আমি যেটা মিস করব তা হচ্ছে মানুষের জন্য কাজ করার যে একটা সুযোগ, এই সুযোগটা। এই দেশে এত কিছু করার আছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আসলে সাম্য আর বিচারটা কোথাও থেকে যেন হারিয়ে যাচ্ছে। যেমন আমরা খুব পুলকিত পদ্মা সেতু নিয়ে, পুলকিত হবার মতোই বিষয়। অনেক খাদ্য সামগ্রী ওখান থেকে সহজে নিয়ে আসা যাচ্ছে, ঢাকা থেকে রওনা হয়ে 3.5 ঘন্টায় খুলনা পৌঁছে যাচ্ছি, এটা আনন্দিত হবারই বিষয়। বিপুল পরিমাণ টাকা ব্যয় করে আমরা এই সেতুটা করলাম, কিন্তু একই রকম গুরুত্বের সাথে আমরা নদী ভাঙা মানুষগুলোকে যে বাঁচাতে হবে এই কথাটা ভাবি না। আমরা বড় বড় মেগা প্রজেক্টের কথা ভাবি, ওইগুলো যত স্বাচ্ছন্দ্যের সাথে সিদ্ধান্তে পরিণত হয়, অনেক একই পরিমাণ টাকা দিয়ে বা তার অর্ধেক টাকা দিয়ে নদী ভাঙন এলাকার মানুষকে রক্ষা করার কথা আমরা ভাবি না। আমাদের হাতে পানি সম্পদ মন্ত্রণালয়ে 400 থেকে 550 কোটি টাকা থাকে প্রতি বছর নদী ভাঙন এলাকার মানুষকে সুরক্ষা দিতে। আমি একটা হিসাব করালাম, যে হিসাবে ধরেন পুরনো মেরামত করতে হবে এমন বাঁধ ঠিক করা, স্থায়ী বাঁধ দেওয়া, এগুলো দিতে আমাদের প্রয়োজন হচ্ছে 11,000 কোটি টাকা। আমরা যদি বলি যে আমাদেরকে 550 কোটি টাকা না দিয়ে 1,000 কোটি টাকা দেয়া হোক নদী ভাঙনের মানুষগুলোর পাশে থাকতে, স্থায়ী বাঁধের কথা হয়তো বললাম না, কিন্তু দেখা যাবে কি ওইখানে আমরা 500 কোটি টাকা বাড়াবো না। কিন্তু আমরা যদি একটা মেগা প্রকল্পের কথা বলি, যে বিশাল একটা 6 লেনের রাস্তা হবে, সেখানে কিন্তু সরকার কম দ্বিধান্বিত হবে টাকাটা দিতে। এটা আমি আমার সরকারের কথা বলছি না, এটা হচ্ছে আমাদের উন্নয়নের দর্শনটাই এরকম হয়ে গেছে। আমার মনে হয় যে বরাদ্দ কোথায় বাড়ানো হবে এইটা একটু সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনাদেরকে একটা গল্প বলি। যখন আমাদের বাজেট উপস্থাপন করা হয় আমাদের উপদেষ্টা পরিষদে, তখন অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় কোন 10টা সরকারি সংস্থা সর্বোচ্চ বাজেট পেল। এবার আমি হাত তুলে বললাম যে একটু বলেন কোন 10টা সরকারি সংস্থা সর্বনিম্ন বরাদ্দ পেল। কারণ সবসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ওই সর্বনিম্ন 10টার মধ্যে থাকে এবং এর সক্ষমতাও কখনো বৃদ্ধি পায় না। সর্বনিম্ন থাকলে তো আপনার যেটা দেয় সেটাও তারা ঠিক মতন ব্যবহার করতে পারে না। কারণ এত বেশি আইন, এত বেশি পদ্ধতি, এত বেশি নীতি, এইগুলো মানতে মানতে বেচারাদের আর কাজে নামা হয় না। আজকে এত বড় একটা পদ্মা সেতু আমাদের হলো, হঠাৎ করে জাজিরাতে ভাঙন ধরা পড়লো। এমন ভাঙন, ওই ভাঙন আসলে প্রায় 300 কোটি টাকা মতন ব্যয় না করে কোনোভাবেই প্রতিহত করা সম্ভব না। কারণ রিভার ট্রেনিং, আপনি যতই রিভারকে ট্রেনিং করেন তার কিন্তু একটা সীমানা আছে বাংলাদেশের মতন জায়গায়। হচ্ছে যেটা আজকে আমরা দেখলাম, যে আমরা হাল ছেড়ে দিই না। একবার বন্যার পরে, গতবার ফেনীর বন্যার পরে আমার মনে হলো যে আমি এখন কোন জিনিসটা নিয়ে ফেনীর মানুষের সামনে দাঁড়াবো, কোন কাজটা করতে হবে। এই যে দুর্যোগগুলো হচ্ছে এগুলো কিন্তু আরো বাড়বে, এগুলো কমার কিন্তু কোনো সম্ভাবনা নাই যতক্ষণ না পর্যন্ত উন্নত বিশ্ব তাদের কার্বন ইমিশন কমায়। তো এই রেজিলিয়েন্সটা, মানে রেজিলিয়েন্স উইদাউট রাইট বিকামস দ্য চ্যালেঞ্জ। আপনাদের যে সুপেয় পানির অধিকার আছে, এইটা রাষ্ট্রযন্ত্রকে স্বীকার করতে হবে এবং রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। সেই লক্ষ্যে যখন রাষ্ট্রযন্ত্রে আমরা কাজ করা শুরু করব বা আমাদের পরে যারা আসেন তারা কাজ করা শুরু করবে, তখন দেখবেন যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আপনারা নিজস্ব জায়গা থেকে করছেন, সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে, সেগুলো আপনাদের জন্য সহজ হবে। কারণ রাষ্ট্রের একটা নিজস্ব মেকানিজম থাকবে আপনাদেরকে সেবাগুলো প্রদান করার জন্য। কি করছেন না বলেন, আজকে সেই প্রত্যন্ত অঞ্চলে যদি গরু পারতেন, সুযোগটা তো আমরা তৈরি করতে পারি না এই সমাজে। তো সেখানেই আসলে আমাদের এই সক্ষমতা বৃদ্ধিটা একটা বড় জায়গায় নিয়ে যাবে। এই যে দুর্যোগ সহনশীল বাড়ি করা, মানুষকে ইনকাম জেনারেশনে ক্যাপাসিটি বিল্ডিং করা, এই এত কাজগুলো যে করার, বাড়ির ভিত্তি উঁচু করে সবজি চাষ করা, এগুলো হচ্ছে আমাদের উদ্যোগ। কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু ভেস্তে যেতে পারে যে জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে সফল না হই। আর এই উদ্যোগগুলো ছোট ছোট পর্যায়ে করলে
আপাত সমস্যার সমাধান হচ্ছে কয়েকটা পরিবারের, কিন্তু যদি এটা বড় স্কেলে না করা যায় এবং রাষ্ট্রীয় উদ্যোগ এখানে অনুপস্থিত থাকে, তাহলে এগুলোকে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সুবর্ণ সুযোগটা তৈরি করা হয়েছে আজকের এই প্রকল্পের মাধ্যমে, সেটা আমরা মিস করে যাব। তো আমি এই বার্তাটা আমার সাথে ক্যারি করে নিয়ে যাব, আমাদের সরকারের অন্য সকলকে জানাবো যে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলোকে বড় আকার দেওয়ার জন্য সরকারের একটা ভূমিকা আছে পালন করার। কৃষি মন্ত্রণালয়ের আছে, স্থানীয় সরকারের আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের আছে, পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আছে, মৎস্য পশুপালন মন্ত্রণালয়ের আছে। তো আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে আপনারা যে কথাগুলো বলেছেন এই সবগুলি আসলে প্রাধান্য প্রাধিকার এলাকা হিসাবে চিহ্নিত করা আছে। আমি মনে করি আপনাদের এই উদ্যোগের সাথে সরকারের যদি নীতিগুলো সমর্থন যোগায়, তাহলে এইটা হবে একটা কমপ্লিমেন্ট করার বড় জায়গা। আপনাদেরকে আপনাদের নিরন্তর যে লড়াই, নিরন্তর যে প্রয়াস, সেটার জন্য ধন্যবাদ জানাই। আজকে যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে অভিনন্দন। জুলাই আগস্টে যেমন দেখেছি, আজকে কিন্তু প্রতিনিয়ত দুর্যোগের মুখোমুখি থাকা এই নারী সমাজ বারবার আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে বাংলাদেশ আসলে হেরে যাবার একটা দেশ না। আপনাদের এই অদম্য সাহসিকতাকে অভিনন্দন জানিয়ে, আপনাদের সাথে সম্পৃক্ত সকল সংস্থাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।